প্রথম বিষয়টা হলো যে আপনি নির্বাচন সংক্রান্ত যে বক্তব্যটা তুলেছেন। প্রথমত হলো যে কি নির্বাচনের মোটা দাগে যদি বলি তাহলে নির্বাচনটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে, পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। বিভিন্ন সরকার যে রিয়াকশন দেখাচ্ছে এবং পৃথিবীর বহু জায়গা থেকে যে রিয়াকশন আমরা পাচ্ছি, মোটামুটি ভাবে আমরা বলতে পারি জনগণের কাছেও সেটা গ্রহণযোগ্য হয়েছে। তবে হ্যাঁ, যারা হেরে যায় তাদের কিছুটা ক্রিটিক্যালিটি থাকে এবং যারা জয়ী হয় তারা সেগুলো হয়তো সামনে আনেন না। মোটা দাগে যদি বলি তাহলে বিএনপির অনেক প্রার্থীদের সাথে আমাদের কথা হয়েছে। এখন আমাদের ছোট ভাই রাশেদ আছে, একজন বিপ্লবী এবং অত্যন্ত জোরালোভাবে বাটিয়েছিল আমাদের জুলাই আন্দোলনের সময় রাশেদ। উনি হয়তো ওনার বক্তব্যের সময় কিছু কথা তুলে ধরবেন হয়তো। তো মোটা দাগে একদিকে যখন বলছি যে নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে, ভালো নির্বাচন হয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ভালো নির্বাচনই হয়েছে বলতে হবে। বড়সড় কোনো জাল জালিয়াতি মানুষের কাছে চোখে ধরা পড়েনি। তবে হ্যাঁ, সূক্ষ্ম কিছু কারচুপি হয়েছে বলে আমরা এখন মিডিয়াতে দেখতে পাচ্ছি এবং কোনো কোনো রেজাল্ট শিটও আমরা মানুষের কাছে দেখতে পাচ্ছি, যেগুলো মাধ্যমে দেখা যাচ্ছে কোথাও কোথাও সূক্ষ্ম কিছুটা জাল জালিয়াতি হয়েছে। বিশেষ করে রেজাল্ট শিট তৈরি করাতে, গণনাতে এবং রেজাল্ট ডিক্লারেশনে যে ধরনের কতগুলো পদক্ষেপ নির্বাচন কমিশনের কর্মকর্তারা বা প্রিসাইডিং অফিসার দেখিয়েছে, এতে করে জনগণের কিছু সন্দেহ তৈরি হয়েছে। এগুলোকে আমরা অত্যন্ত তীব্রভাবে প্রতিবাদ জানাই এবং নির্বাচন কমিশন যেটা একটা স্থায়ী প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান, তারা জনগণকে সম্পৃক্ত করে সেগুলোর তারা তদন্ত করবেন। কেউ অভিযোগ দিক বা না দিক, তারা নিজস্ব সিস্টেম থেকে তদন্ত করবেন। দোষী ব্যক্তিদেরকে তারা দায়বদ্ধতার মধ্যে আনবেন এবং জনগণের কাছে তাদের এই তদন্তের প্রতিবেদন মানুষকে জানাবেন, যাতে মানুষ জানে, এবং সত্যি সত্যি দোষী ব্যক্তিদেরকে তারা শাস্তি দিবেন। যদি কোনো কোনো ক্ষেত্রে মামলা রুজু করতে হয় তাদের বিরুদ্ধে মামলা করবেন, ডিপার্টমেন্টের মামলা, এবং কোনো কোনো যদি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয় চাকরিচ্যুত সেগুলো তারা করবেন। এই প্রত্যাশা জনগণের একটা অংশ হিসেবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে সেই প্রত্যাশা রাখি, 1 নম্বর। 2 নম্বর হলো যে কেউ কেউ বিএনপির দাবি তুলছেন না, যদিও তারা তারা বলছে যে তাদের তাদের ওখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে। যেহেতু বিএনপি মোটা থেকে জয়ী হয়েছে, 2/3 সিটে তারা জয়ী হয়ে আসছে, তারা হয়তো কথাগুলো বলছেন না। কিন্তু আমরা যখন ইন্ডিভিজুয়ালি কথা বলি, আমি একটু আগে নাম বলছি না মিডিয়াতে, আমি এই যে 1 ঘন্টা আগে একজন জয়ী এমপি, বিএনপির একজন জয়ী এমপির আমি আমার মানে বহু পুরানো বন্ধু, তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলাম ব্যক্তিগতভাবে, তার সাথে বসে চাটা খেয়ে আমি এই মাত্র কিছুক্ষণ আগে আসলাম। তার কাছেও শুনলাম সে জয়ী হয়েছে সত্য, কিন্তু সে আমাকে বলছে যে কি অনেক জায়গাতে এটা অন্যায় হয়েছে, অনেক জায়গাতে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছে, সে কথাটা সে স্বীকার করেছে ব্যক্তিগত পর্যায়ে। তারা যদি পাবলিক এগুলো বলছে না, ফলে আমরা এগুলোর সুরাহা চাই। বিএনপি বিজয় হয়েছে দেখে বিএনপির দিকেই সবার কেন আঙ্গুল উঠছে? সবাই কেন বিএনপি? না, সেই কথাটা ঠিক নয়। সবাই বিএনপির দিকে শুনেন, যারা ক্ষমতায় থাকে তাদের প্রতি আঙ্গুল যাবে, সেটা খুব স্বাভাবিক। যারা পরাজিত হয়েছে তাদের হাতে ক্ষমতা থাকবে না, তাদের দিকে আঙ্গুল তো যাবে না। জনগণ তো তাদের দিকেই এই মানে লক্ষ কোটি চোখ দিয়ে থাকবে। আমি গত 2-4 দিন আগে আমরা টক শুতে একটা কথা বলেছিলাম, স্ট্যাটিস্টিক দিয়েছিলাম। আমাদের মোটামুটি ভাবে প্রায় 13.5 কোটি ভোটার। এই 13.5 কোটি যদি আপনি ধরেন 13 কোটি ধরি, তাহলে 13 কোটির মধ্যে আপনি দেখেন 4 কোটির কাছাকাছি মানে একটু বেশি ভোট পেয়েছে বিএনপি। তার মানে কি দেশের জনগণের 1/3 ভোট বিএনপি পেয়েছে। 3 ভাগের মানে 4 ভাগের বা 3 ভাগের 2 ভাগ ভোট বিএনপি পায়নি। কিন্তু আমাদের সিস্টেমের কারণে তারা সরকার গঠন করেছে। ফাইন, উই কংগ্রেচুলেট দেম। আমরা তাদেরকে অভিনন্দন জানাই, তাদের শুভকামনা করি। এটা যেমন সত্য, তেমনি করে বিএনপিকে এটা মনে রাখতে হবে যে দেশের অধিকাংশ মানুষ তাদেরকে ভোট দেয়নি। যেহেতু তাদেরকে ভোট দেয়নি, তারা জনগণের আস্থা পুরোপুরি অর্জন করতে পারেননি। ফলে তাদেরকে দেশ পরিচালনার সময় দেশ বি ভেরি ভেরি কেয়ারফুল। তারা যদি কোনো কারণে একটু স্লিপ করে যায়,
কোনো কারণে যদি ভুল করে, অন্যায় করে, যদি করে, আশা করি তারা করবে না, যদি করে তাহলে কিন্তু আমরা আন্দোলনে নেমে যাবো, দেশের মানুষ কিন্তু আবার আন্দোলনে নেমে যাবে। সুতরাং তাদেরকে ভেরি কেয়ারফুলি এটা খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় যেটা আপনি আমাকে বললেন, খলিল রহমান সাহেবের সময় একটা প্রশ্ন করলেন, সরকার প্রধান তার সরকার গঠনে দুই জায়গা থেকে তিনি সরকার পরিচালনার মানুষ টানেন। একটা হলো যারা ইলেক্টেড ক্যান্ডিডেট, মেজর আক্তার স্যার বহুদিন সরকারে ছিলেন, ইনি আরো ভালো বলতে পারবেন। যারা ইলেক্টেড এমপি হয়ে আসছেন তাদের মধ্যে থেকে আনবেন, এবং টেকনোক্রেট কোটায় তিনি মন্ত্রী পরিষদ গঠন করবেন, এটা স্বাভাবিক। তো সেইখানে এখন আমাদের যে ডক্টর খলিল রহমান সাহেব, যিনি দীর্ঘ সময় আমেরিকাতে কাজ করেছেন, জাতিসংঘে কাজ করেছেন, রোহিঙ্গা বিষয়ে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে, উনি রোহিঙ্গা বিষয়টাকে নিয়ে গত সরকার আমলে কাজ করেছেন, আইনগত সেখানে কোনো বাধা বা বিপত্তি নাই। আমি জনাব তারেক রহমানের প্রতি আস্থা রাখতে চাই ব্যক্তিগতভাবে। তিনি নিশ্চয়ই তাকে যারা অ্যাডভাইস করেন তাদের সাথে পরামর্শ করে তিনি এই মুহূর্তে অ্যাপ্রোপ্রিয়েট মনে করেছেন ডক্টর খলিল রহমানের এক্সপার্টিসটা কাজে লাগাতে। উনি তাকে সেই দৃষ্টিভঙ্গি টেনেছেন, এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। আর খলিল রহমান সাহেব আমেরিকান সিটিজেন, এইগুলা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য, খুব বেশি যৌক্তিক বিষয় বর্তমানে নয়। এটা আমাদের কোথাও আইনের কোনো বরখেলাপ হয়নি। আমরা আশা করব ডক্টর খলিল রহমান একজন যোগ্য ব্যক্তি, একজন সজ্জন ব্যক্তি, ইজ এ ভেরি ক্যাপাবল পারসন ইন্টারন্যাশনালি। আমরা বহু বছর ধরে ওনাকে চিনি। উনি ওনার এক্সপার্টি কাজে লাগিয়ে ভারতের সাথে, বিশেষ করে আমাদের সমস্যাগুলো আছে, মিয়ানমারের সাথে রোহিঙ্গা বিষয়ে যে সমস্যাগুলো আছে, এগুলোকে তিনি জোরালো ডিপ্লোম্যাটিক অ্যারেঞ্জমেন্ট থেকে উনি পদক্ষেপ গ্রহণ করবেন, দেশের পক্ষে দাঁড়াবেন, এবং আমরা আশা করি উনি ডক্টর ইউনূস স্যারের সাথে লিঙ্ক তৈরি রাখবেন। ডক্টর ইউনূস আমাদের একটা অ্যাসেট। উনি ক্ষমতা ছেড়ে চলে গেলেন, কিন্তু ডক্টর খলিল রহমানের মাধ্যমে ডক্টর ইউনূস স্যারকে যেখানে যেখানে আমাদের দরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে, সেখানে তাকে ওনাকে কাজে লাগাবেন, এবং সরকারের পাশে ডক্টর ইউনূস স্যার যাতে করে থাকেন, দেশের মানুষের পক্ষে থাকেন, দেশের পক্ষে থাকেন, তাহলে সরকার পরিচালনায় এটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য এটা ভালো হবে, দেশের জন্য ভালো হবে। ফলে আমি ডক্টর খলিল রহমান সাহেবেরও শুভকামনা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।